আসসালামু আলাইকুম প্রিয় TC24 এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ তোমাদেরকে সলভ করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মূলত গুরুত্বপূর্ণ। তার আগে একটা কথা বলে দিই, প্রথম যে চ্যাপ্টার সেটা আমরা অলরেডি আপলোড করে দিছি। ওখান থেকে আমরা প্রায় বেশ কয়েকটা এমসিকিউ করাইছি, ইনফ্যাক্ট আমরা সিকিউ পর্যন্ত করাইছি, তো আমরা সেটা অবশ্যই দেখে নিবা। আর এখান থেকে আমরা মূলত পরবর্তী চ্যাপ্টার যেগুলো মানে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম যে চ্যাপ্টারগুলো সেখান থেকে মূলত আর কি আমরা শুরু করছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা শুরু করতেছি। এটা আসলে মিস্টেকেনলি অ্যাড হয়ে গেছে, এটা আসলে আমাদের ডিজাইন বা কাঙ্ক্ষিত প্রশ্ন না। তো কাঙ্ক্ষিত প্রশ্ন হচ্ছে আমাদের 2 নাম্বার থেকে। আচ্ছা, তো এখানে মূলত প্রত্যেকটা চ্যাপ্টারে বেছে বেছে আমি কিছু এমসিকিউ সিলেক্ট করছি, যেগুলো মূলত তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি। আর আমরা তোমাদেরকে সলভ বলে দিব, অ্যাট দ্য সেম টাইম কিছু ব্যাখ্যা বলে দিব, যেগুলো থেকে তোমরা মোটামুটি আইডিয়া করতে পারবে আসলে পরবর্তী প্রশ্নগুলো কেমন হতে পারে, বা এর বিকল্প প্রশ্ন যদি হয় সেক্ষেত্রে আজকে তুমি কীভাবে আনসার করবা। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে যে নিচের কোনটা মৃৎক্ষার মৌল। তো মৃৎক্ষার মৌল হচ্ছে আমরা জানি যে পর্যায় সারণীর গ্রুপ যে হচ্ছে আপনার 2 যেটা, এদেরকে বলা হচ্ছে মৃৎক্ষার মৌল, ঠিক আছে। তো মৃৎক্ষার মৌল তার গ্রুপ 2 কে আছে আমাদের এখানে? গ্রুপ 2 আছে হচ্ছে ক্যালসিয়াম, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের আনসার ক্যালসিয়াম। তারপরে বলছে কোনটা অবস্থান্তর মৌল। তো আমরা জানি যারা হচ্ছে আপনার ডি ব্লকে তাদের মধ্যে অবস্থান্তর মৌল থাকে। তো অবস্থান্তর মৌলের মধ্যে জিঙ্ক অবস্থান্তর না, আমাদের এই যে জিঙ্ক এটা অবস্থান্তর না, স্ক্যান্ডিয়াম এটা অবস্থান্তর না, আর পটাশিয়াম তো এটা ডি ব্লকেরই না, এটাও বাদ। তাহলে কপার হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল, ঠিক আছে। আচ্ছা, পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? তো আমাদের পি ব্লক যেটা আছে এখানে অধাতুর সংখ্যা বেশি। তারপর আমাদেরকে বলতেছে যে নিচের কোনটার আকার সবচাইতে বড়? কোনটার আকার সবচাইতে বড়? খেয়াল করে দেখেন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, বা অক্সিজেন 2 মাইনাস, বা ফ্লোরিন মাইনাস, প্রত্যেকের মধ্যে হচ্ছে ইলেকট্রন 10টা, প্রত্যেকের মধ্যে ইলেকট্রন হচ্ছে 10টা। তো এটা হচ্ছে পরস্পর আইসো ইলেকট্রনিক। যদি আপনার আইসো ইলেকট্রনিক হয় তখন আপনি দেখবেন যেগুলো নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জের মধ্যে আপনার ইলেকট্রন বিকর্ষণ হয় বেশি, তো বিকর্ষণের জন্য এদের আকারটা বড় হয়ে যায়। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমাদের আকার বড় হবে হচ্ছে O2 মাইনাস, বা হচ্ছে আমাদের যে অক্সাইড যেটা এটা। আচ্ছা, কোনটা সবচেয়ে বেশি আয়নিক? এটা হচ্ছে ফাজানের নীতির একটা ব্যাখ্যা, ফাজানের নীতির। তো ফাজানের নীতি অনুসারে এই জায়গায় দেখেন আমাদের অ্যালুমিনিয়াম 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 অ্যালুমিনিয়াম, মানে প্রত্যেকটার মধ্যে অ্যালুমিনিয়াম আছে। তো দ্যাটস ওয়াই ক্যাটায়নটা সেম। তো আপনাকে এখন দেখতে হবে কি? অ্যানায়ন দেখতে হবে, আপনাকে দেখতে হবে হচ্ছে অ্যানায়ন। এখন যেই অ্যানায়নের আকার বড় ওটার পোলারায়ন তত বেশি এবং ওটা তত বেশি সমযোজী। তাহলে আপনাকে দেখতে হবে কোন অ্যানায়নটার আকার কম। তো এখানে যতগুলো অ্যানায়ন আছে এই অ্যানায়নগুলোর মধ্যে আমাদের ফ্লোরিন যেটা এটার আকার কম। তো যেহেতু এটার আকার কম, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের বেশি আয়নিক। ওকে, আচ্ছা, পরবর্তী আমাদেরকে বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? তা আমরা জানি আমাদের সর্বশেষ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। এখন ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6, এই যে যেটা এটা হচ্ছে মূলত ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস, কারণ ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের একটা মৌল। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা। আচ্ছা, তারপরে আপনাকে বলছে হচ্ছে অক্সাইডের সংকেত কোনটা? তা আমরা জানি অক্সাইডের সংকেত হচ্ছে O2 মাইনাস, অক্সাইডের সংকেত হচ্ছে O2 মাইনাস। তারপরে একটা উদ্দীপক আপনাকে দিয়ে দিছে, 3টা মৌল দিছে L M N, 3টা মৌল আপনাকে দিছে, দিয়ে এদের ইলেকট্রন বিন্যাসের কথা বলছে। আচ্ছা ফাইন, ইলেকট্রন বিন্যাসের কথা এদেরকে বলছে। তো পরে আমাদেরকে বলতেছে যে N2 অণুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আচ্ছা, তো N2 অণু যেটা আমাদের এই যে এখানে যেটা N, এটা লাস্ট শেল হচ্ছে 3s2 3p6, কারণ এই যে এখানে আপনার মেনশন করা N হচ্ছে 3। তাহলে লাস্ট শেল যদি হয় আমাদের 3s2 3p6, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। আচ্ছা সরি, 3s2 3p6 না, 3s2 3p5, আসলে দেখতে একটু ভুল করছি, 3s2 3p5, এটা মূলত হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তা আমাদেরকে বলছে Cl2 অণুটা কীরকম? তো Cl2 অণুটা হচ্ছে আমাদের অপোলার সমযোজী, মানে এদের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকের পার্থক্য নাই, দুইটা যেহেতু ক্লোরিন, এটা হচ্ছে অপোলার সমযোজী। আচ্ছা, তারপর আমাদেরকে এখানে মেনশন করে বলছে যে কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন। ওকে, আচ্ছা, তো আমরা এখানে জানি PS3 এটা সংকরায়ন sp3, তারপরে কার্বন ডাইঅক্সাইড এটা সংকরায়ন হচ্ছে sp, আমি একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। PS3 যেটা এটা সংকরায়ন হচ্ছে sp3, কার্বন ডাইঅক্সাইডের সংকরায়ন হচ্ছে sp, সিলিকন ডাইঅক্সাইড যেটা এটা সংকরায়ন হচ্ছে sp3, তারপরে অ্যামোনিয়াম যেটা এটা সংকরায়ন হচ্ছে sp3। তাহলে আসলে ভিন্ন কোনটা? ভিন্ন হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরে আমাদেরকে বলছে নিচের কোনটা এখন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, মানে ট্রায়াঙ্গুলার বাইপিরামিড আর কি। এটা হচ্ছে আপনার PCl5-এর সংকরণটা মূলত আপনার একটু অন্যরকম হয়, যার কারণে আকৃতিটা হয়ে যায় হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডের মতো। আচ্ছা, তারপর 12 নম্বর প্রশ্ন, এখানে আপনাকে কি বলছে? এখানে আপনাকে কিছু কথা বলে দেওয়া আছে, আর বলছে হচ্ছে YX3 যোগের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমাদের Y কোনটা? Y হচ্ছে গ্রুপ 15 আর দ্বিতীয় পর্যায়, তাহলে Y ডেফিনেটলি হচ্ছে নাইট্রোজেন, X হচ্ছে আমাদের হাইড্রোজেন, আর জেড যেটা জেড খুব সম্ভবত হবে হচ্ছে আমাদের ক্লোরিন হবে, যেহেতু 17 নাম্বার গ্রুপ আর তৃতীয় পর্যায়ে। তো আমাদেরকে বলছে YX3, এখানে আপনাকে যে এলিমেন্টটা বলছে
YX3। এখন YX3 কী হবে আসলে? অ্যামোনিয়া, NH3। YX3 মূলত হচ্ছে অ্যামোনিয়া। তো বলছে এদের এখানে 2 জোড়া নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে না, অ্যামোনিয়াতে 2 জোড়া ইলেকট্রন নাই, অ্যামোনিয়াতে আছে হচ্ছে 1 জোড়া। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে না, এটা ক্ষারধর্মী, অবশ্যই ক্ষারধর্মী। লিগ্যান্ড হিসেবে কাজ করে, হ্যাঁ এটা লিগ্যান্ড হিসেবে কাজ করে। তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের 2 ও 3। তারপরে আপনাকে একটা উদ্দীপক দিয়ে দিছে, দিয়ে বলছে যে এখানে আচ্ছা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই। তো দ্বিতীয় পর্যায়ের এক্স আর ওয়াই কি? এক্স মূলত হচ্ছে আপনার এই নাইট্রোজেন আর ওয়াই মূলত হচ্ছে অক্সিজেন। আর তৃতীয় পর্যায়ে নাইট্রোজেনের নিচে এটা হচ্ছে ফসফরাস আর এটা মূলত হচ্ছে সালফার। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে নিচের কোন উক্তিটা সঠিক? ওয়াই এবং কিউ হেক্সা হ্যালাইড গঠন করে, ওয়াই আর কিউ। আচ্ছা, ওয়াই হচ্ছে অক্সিজেন, কিউ হচ্ছে সালফার, এদের যোজনী হচ্ছে 2 আসলে। তো হেক্সা হ্যালাইড গঠন এরা করবে না, এটা বাদ। জেড মৌলটি চালকোজেন নামে পরিচিত। জেড মৌল কোনটা? জেড মৌল হচ্ছে ফসফরাস। ফসফরাস চালকোজেন নামে পরিচিত না, এটাও ভুল। পরে বলছে কক্ষ তাপমাত্রায় মৌলগুলো দ্বিপরমাণুক না, প্রত্যেকটা মৌল দ্বিপরমাণুক না। নাইট্রোজেন দ্বিপরমাণুক, অক্সিজেন দ্বিপরমাণুক, বাট এগুলো দ্বিপরমাণুক না, ঠিক আছে? তাহলে 3 নম্বর যে উত্তর এটাও ভুল। আচ্ছা, 4 নম্বর যেটা, এটাই বাকি আছে আসলে, তো উত্তর এটাই হবে, এটাই হওয়ার কথা। ওয়াই এর আণবিক বিভবের মান এক্স অপেক্ষা কম। আচ্ছা, ওয়াই এর আণবিক বিভব, হ্যাঁ অক্সিজেনের আণবিক বিভব অবশ্যই নাইট্রোজেনের চেয়ে কম, এটা আপনারা সিকিউতে দেখছেন এবং আপনারা জানেন। আচ্ছা, পরে বলছে PCl5 এর অণুতে বন্ধন কোণের মান কত? PCl5 এর যে সংকরণ, এখানে মূলত 2 ধরনের বন্ধন কোণ পাওয়া যায়। কিছু বন্ধন কোণ থাকে 120 ডিগ্রি এবং কিছু থাকে হচ্ছে 90 ডিগ্রি। তো 120 ডিগ্রি যেহেতু আমাদের কোনো অপশনে নাই, তো দ্যাটস আমরা 90 ডিগ্রি যেটা, এটাকে আমরা সঠিক উত্তর ধরতেছি, উত্তর হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, তারপর আপনাকে বলছি XeF2 এই যুগে কোন ধরনের সংকরণ ঘটে? তো এটা বের করার জন্য আমরা একটা নাম্বার বের করব। আপনাদেরকে আমি সিকিউতে দেখাইছিলাম যে 1/2 ইন্টু এক্স, এরকম ছিল ফর্মুলাটা। এক্স প্লাস হচ্ছে আপনার, আচ্ছা এক্স না, পুরোটা একদম ডিটেলস লিখি, 1/2 ইন্টু ভি প্লাস এক্স মাইনাস ক্যাটায়ন প্লাস হচ্ছে অ্যানায়ন, এমন একটা ফর্মুলা ছিল। তো এখানে ভি হচ্ছে এই যে কেন্দ্রীয় পরমাণু, এটার সর্বশেষ স্তরে ইলেকট্রন সংখ্যা। তো জেননের লাস্ট সেল হচ্ছে 8টা ইলেকট্রন, তাহলে 1/2 ইন্টু 8 প্লাস এই যে এখানে এক্স দেখতে পাচ্ছেন, এই এক্স হচ্ছে একযোজীমূলক সংখ্যা। এখন এখানে এই যুগে একযোজীমূলক কয়টা আছে? 2টা। এই যে ফ্লোরিন আছে না, ফ্লোরিন আছে হচ্ছে 2টা, তো দ্যাটস আমরা দিলাম হচ্ছে +2। আর ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ এখানে নাই, হ্যাঁ এখানে ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো কিছু নাই, তো দ্যাটস ওগুলো হচ্ছে 0। তাহলে 8 আর 2 10 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 5। এখন কোনটা থেকে 5 হয় আপনাকে দেখতে হবে, হ্যাঁ এটা মূলত হয় হচ্ছে এই যে sp3d, যেখানে দেখেন একটা s 3টা p 1টা d, তো টোটাল আসলে সংকরণটা হচ্ছে আমাদের sp3d এটা। আচ্ছা, পরে বলতেছে কক্ষ তাপমাত্রায় কোনটা তরল? তো কক্ষ তাপমাত্রায় ফ্লোরিন গ্যাস, ক্লোরিনো গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল। কক্ষ তাপমাত্রায় ব্রোমিন হচ্ছে তরল। আর আয়োডিন যেটা, এটা মূলত হচ্ছে কঠিন পদার্থ, এটা উদ্বায়ী একটা পদার্থ আর কি। আচ্ছা, পরে আমাদেরকে বলতেছে যে কোনটা উভধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড আসলে কয়েকটা যৌগ থাকে, যেমন বেরিয়াম অক্সাইড উভধর্মী, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে উভধর্মী। তো এই কয়েকটা মূলত হচ্ছে আপনার উভধর্মী অক্সাইড আর কি। তো এখানে আমাদের অপশনে আছে হচ্ছে এই বেরিয়াম অক্সাইড, এই জন্য এটা হচ্ছে আমাদের উভধর্মী যৌগ। আচ্ছা, পরে বলছে নিচের কোনটা রঙিন যৌগ? যে রঙিন যৌগ যদি হইতে হয় তাহলে অবশ্যই অবস্থান্তর মৌল হইতে হবে। রঙিন যৌগ হইতে হলে অবশ্যই অবস্থান্তর মৌল হইতে হবে, অবস্থান্তর মৌলগুলোই রঙিন যৌগ গঠন করে। তো এই জায়গায় টাইটেনিয়াম ক্লোরাইড, তার মানে TiCl4 আকারে আছে, তো দ্যাটস ওয়াই এটা অবস্থান্তর না। ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা অবস্থান্তর, কারণ ম্যাঙ্গানিজ আছে আপনার এখানে যদি ইলেকট্রন বিন্যাস করেন দেখবেন D1 থেকে 9 এই আকারে আছে, মানে আংশিক পূর্ণ আছে। স্ক্যান্ডিয়াম, তো এটা তো আগে অবস্থান্তর না, স্ক্যান্ডিয়াম তো বাদ, জিঙ্ক তো বাদই। হ্যাঁ, আমরা আপনাকে যখন সিকিউ করেছিলাম সেখানে বলছিলাম এই 3টা, হ্যাঁ যে স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, আর হচ্ছে টাইটেনিয়াম 4+, এর আসলে অবস্থান্তর না। তো অবস্থান্তর না হলে রঙিন যৌগ কখনোই গঠন করবে না। আচ্ছা, চ্যালকোজেন গ্রুপ কোনটি? এটা তো আমরা জানি, গ্রুপ যে 16 এটা হচ্ছে চ্যালকোজেন, আর চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী। তারপরে প্রশ্ন, কপার সালফেট এবং 5 অণু পানে কয় ধরনের বন্ধন বিদ্যমান? এটার মধ্যে মূলত হচ্ছে আপনার 4 ধরনের বন্ধন বিদ্যমান। কীভাবে 4 ধরনের বন্ধন বিদ্যমান আমি আপনাকে একটু বলে দিই, আপনি একটু শুনে নেন। প্রথমত এখানে হচ্ছে আপনার আয়নিক বন্ধন থাকে। প্রথমত এই যে যৌগটা, এটার মধ্যে আপনার আয়নিক বন্ধন থাকে, তারপর সমযোজী বন্ধন থাকে, তারপর সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, মানে 3টা বন্ধন যদি আপনি স্ট্রাকচার দেখেন অবশ্যই থাকবে। এই 3টার পাশাপাশি আরেকটা থাকে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো টোটাল এই 4 ধরনের বন্ধন আমরা কপার সালফেট আর 5 অণু পানি বা তুতের কেলাস পানিতে আমরা পাই আর কি। আচ্ছা, পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? এই প্রশ্নটা আসলে আগে একবার আসছিল, এই পি ব্লকে আর কি অধাতুর সংখ্যা বেশি। আচ্ছা,
তো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো প্রশ্নগুলো আসতে পারে 3 নম্বর চ্যাপ্টার থেকে আমরা আপনাকে মোটামুটি আলোচনা করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা আসছি গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটা। গ্রিন কেমিস্ট্রি যতগুলো যে 12টা নীতি আছে তার মধ্যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আর কি। তো এখান থেকে মূলত বিক্রিয়ার আপনার কোন বিক্রিয়াটা আপনার লাভ হবে বেশি বা কোনটা আমাদের জন্য ইকোনমিক্যাল সেটা বুঝে যায় আর কি। আচ্ছা, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কী? উভমুখী বিক্রিয়াটি শেষ হয় না। কখন উভমুখী বিক্রিয়া শেষ হয় না? উভয় দিক থেকে হার সমান হয় না। না, এটাও সঠিক উত্তর না। সাম্যাবস্থায় আসার প্রবণতা, হ্যাঁ এটা একটা সঠিক অপশন হইতে পারে, কারণ উভমুখী বিক্রিয়া সবসময় চায় সাম্যাবস্থায় আসতে। আমাদের যে উভমুখী বিক্রিয়া সবসময় সে চায় সাম্যাবস্থায় ব্যাক আসতে। আচ্ছা, তারপরে প্রশ্ন, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে যে বিক্রিয়ার সমাপ্তি। না, বিক্রিয়া কখনো সমাপ্ত হয় না। বিক্রিয়ার একমুখিতা, না বিক্রিয়া একমুখী না, বিক্রিয়া হচ্ছে উভমুখী, দুই পাশ থেকেই সাম্যাবস্থার ক্ষেত্রে আপনার বিক্রিয়া চলতে থাকে। প্রভাবকের প্রয়োজনীয়তা, না এটা বৈশিষ্ট্য না। সাম্যের স্থিতিশীলতা, এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ সাম্যাবস্থার ক্ষেত্রে সে যখন সাম্যাবস্থায় চলে আসে তখন সে চায় সাম্যাবস্থাটাকে স্থিতিশীল করে বজায় রাখার জন্য। তাহলে আমাদের অপশন হবে হচ্ছে 4 নম্বরটা, সাম্যের স্থিতিশীলতা। ঠিক আছে। আচ্ছা, পরে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে যে PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা বিয়োজিত হয়ে PCl5 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। আচ্ছা, আবার এখানে দেওয়া আছে ডেল্টা H প্লাস 124। তো প্লাস 124 মানে কি? এটা তাপহারী বিক্রিয়া, কারণ আমরা জানি ডেল্টা H যদি প্লাস হয় সেটা আসলে তাপহারী বিক্রিয়া। এখন আমাদেরকে বলছে বিক্রিয়াতে যদি চাপ হ্রাস করি, আমরা আপনাকে আগে বলে দিয়েছিলাম বা আবার বলে দিতেছি, চাপ যদি কমানো হয় তাহলে যে পাশে আপনার মোল সংখ্যা বেশি বিক্রিয়াটা সেদিকে যাবে। মানে চাপ যদি কমানো হয়, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আর কি, হ্যাঁ চাপ যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আপনি চাপ যদি কমান, যে পাশে মোল সংখ্যা বেশি আপনার বিক্রিয়াটা সেদিকে যাবে। ঠিক আছে, মানে আমরা আপনাকে জাস্ট লিখে দিই, আমরা চাপ যদি কমাই, যে পাশে মোল সংখ্যা বেশি সাম্যাবস্থা সেদিকে যাবে, যে পাশে মোল সংখ্যা বেশি এটা মূলত সেদিকে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো মোল সংখ্যা দেখেন, বামে আছে হচ্ছে 1 মোল, ডানে আছে 2 মোল। তো আপনি যদি চাপ যদি কমান তাহলে অবশ্যই সাম্যাবস্থা ডান দিকে যাবে, আর ডান দিকে গিয়ে মূলত সে ক্লোরিনের পরিমাণটা বাড়াবে। ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়া সম্মুখমুখী, ডেফিনেটলি সম্মুখমুখী, আর বিক্রিয়াটা আপনার এদিকে যাইতেছে, হ্যাঁ যদি এদিকে যাইতেছে তার মানে বিক্রিয়াটা সম্মুখমুখী, তাহলে ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পাবে, সঠিক। বিক্রিয়া সম্মুখমুখী হবে, এটাও সঠিক। আবার কেপিএর মানটাও বৃদ্ধি পাবে, কারণ আপনার যদি এই উৎপাদের পরিমাণ বাড়ে ডেফিনেটলি কেপিএর মানটাও বাড়বে। ঠিক আছে। তাহলে আমাদের যে 3টা অপশন আছে 3টাই সঠিক, 1টা 2টা 3টা 3টাই সঠিক। আচ্ছা, পরে আমাদেরকে বলতেছে এখানে তাপহারী বিক্রিয়া কোনটা, এখানে তাপহারী বিক্রিয়া কোনটা। দেখেন প্রথমটা যেটা, এটা অবশ্যই তাপহারী বিক্রিয়া, কারণ কি যে এই পাশে তাপ দেওয়া আছে, মানে বিক্রিয়কের সাথে তাপ দেওয়া আছে। 2 নম্বরটা যেটা, এটা তাপহারী, কারণ কি ডেল্টা H পজিটিভ দেওয়া আছে, ডেল্টা H পজিটিভ দেওয়া আছে। 3 নম্বরটা যেটা, এটা তাপহারী না, এটা তাপ উৎপাদী, কারণ কি দেখেন উৎপাদ হিসেবে সে আরও তাপ উৎপন্ন করছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 1 ও 2। সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 ও 2। ঠিক আছে, মার্ক করে দিতেছি 1 ও 2। আচ্ছা, তারপর একটা প্রশ্ন, এখানে কিছু আপনার উদ্দীপক দেওয়া আছে। ঠিক আছে, ফাইন, আগেরটার মতোই। তাপমাত্রা বাড়লে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, চাপ বাড়লে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না, বিক্রিয়ার কোনো। আচ্ছা, ঠিক আছে, ফাইন, আমরা টেস্টিফাই করি। এখানে বামে 2 মোল, ডানেও 2 মোল। ঠিক আছে, ফাইন। আচ্ছা, যদি আমরা তাপমাত্রা বাড়াই সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, আদৌ সরবে কিনা আমরা জাস্ট টেস্টিফাই করি। এই বিক্রিয়াটা মূলত হচ্ছে তাপহারী বিক্রিয়া, কারণ ডেল্টা H এর মান যদি পজিটিভ তার মানে বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, বিক্রিয়াটা হচ্ছে তাপহারী। আর আপনাদের জানা থাকার কথা, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপ দিই তাহলে সাম্যাবস্থা অবশ্যই ডান দিকে যাবে। তাহলে প্রথম যে অপশন এটা সঠিক, কোনো সমস্যা নাই। আচ্ছা, চাপ বাড়ালে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না, এটাও সঠিক উত্তর। কেন সঠিক উত্তর? এখানে বামে হচ্ছে 2 মোল, ডানেও হচ্ছে 2 মোল। যদি দুই পাশে মোল সংখ্যা সমান হয় তখন আসলে চাপের কোনো প্রভাব থাকে না। ঠিক আছে, চাপের কোনো প্রভাব থাকে না। আচ্ছা, আর 3 নম্বর যেটা আপনাকে বলছে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী গতি বৃদ্ধি পায়। মানে বিক্রিয়ক আপনি যদি এটার ঘনমাত্রা বাড়ান তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে না। যদি আপনি এটার ঘনমাত্রা বাড়ান বিক্রিয়া তখন ডান দিকে যাবে, মানে সম্মুখমুখী বিক্রিয়ার গতি বাড়ার কথা। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 1 ও 2। তা আমাদের উত্তর হচ্ছে প্রথম দুইটা 1 ও 2। আচ্ছা, তারপর আপনাকে প্রশ্ন বলছে যে ভরক্রিয়া সূত্রে কোনটিকে সক্রিয় ভর হিসেবে নির্দেশ করা হয়? দুইটাকে, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, একটা হচ্ছে চাপ। তো এখানে কোনটা আছে? যে মোলার ঘনমাত্রা আছে জাস্ট, হ্যাঁ তাহলে আমাদের মোলার ঘনমাত্রাকে আমরা সক্রিয় ভর হিসেবে নির্দেশ করবো আর কি। তারপর দেখেন সাম্য ধ্রুবকের মান, সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল। ডেফিনেটলি আমাদের সাম্য ধ্রুবক যেটা, এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা চেঞ্জ হলে সাম্য ধ্রুবকের মান চেঞ্জ হয়। আচ্ছা, প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না। ডেফিনেটলি সাম্য ধ্রুবক কোনো কিছু দিয়ে প্রভাবিত হয় না, একমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আচ্ছা, ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকে। আসলে বেশি থাকে কিনা আমরা আপনাকে দেখাই। মনে করেন সাম্য ধ্রুবক আমি কেসি লিখলাম, কেসি মানে হচ্ছে উৎপাদ ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়ক, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। একটু খেয়াল করেন,
আমাদের যে কেসি আর বিক্রিয়ক এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। কেসি আর বিক্রিয়ক পরস্পরের ব্যস্তানুপাতিক, মানে কেপি প্রপোর্শনাল টু হচ্ছে 1/, বিক্রিয়ক সমীকরণ অনুযায়ী। এখন আমাকে বলছে যদি এটা ক্ষুদ্র হয় তাহলে মিশ্রণে এটার পরিমাণ বেশি থাকবে। তাহলে দেখেন তো, কেসি যদি ছোট হয়, মানে কেসি যদি ছোট হয় তাহলে বিক্রিয়ক কী হবে, বড় হবে, কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যদি ক্ষুদ্র হয় তাহলে মিশ্রণে এদের পরিমাণটা বেশি থাকে, মানে বিক্রিয়কটা বেশি থাকবে। ওকে, তাহলে 29/4 মানে সবগুলোই সঠিক। আচ্ছা, তারপর আপনাদেরকে বলছে যে নিচের কোন সম্পর্কটা সঠিক। এখানে নিচের কোন সম্পর্কটা সঠিক? আমরা জানি কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন। সঠিক সম্পর্ক হচ্ছে এইটা, যে কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন। এটা হয়তো বা মডিফাই করা থাকতে পারে, আমরা দেখে নিব কোনটা আসলে জায়গাতে আছে। এই যে এটা কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন, এটা একদম ঠিকভাবে আছে। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর আর কি। ওকে, তাহলে আমরা উত্তর এটাকে দিতেছি কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন। আচ্ছা, এরপর একটা বিক্রিয়া আপনাকে দিয়ে দিছে, বিক্রিয়া দিয়ে বলছে এই বিক্রিয়াতে কেপি এবং কেসি এর সম্পর্ক কোনটা। তো আমাকে ডেলেন বের করতে হবে। ডেলেন যদি আমি বের করি, ডেলেনটাকে বের করি, জুম ইন করা আছে কি, আর একটু জুম আউট করে দিই। আচ্ছা হ্যাঁ, জুম আউট করে দিই। ডেলেনটাকে বের করি। ডেলেন সমান উৎপাদের মোল সংখ্যা, এখানে উৎপাদ কোনটা আছে, AB3, তাহলে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা কত, এখানে আছে হচ্ছে 1, এখানে আছে আরও 0.5, মানে হাফ মানে তো 0.5, তাহলে 1 মাইনাস 1.5 আলটিমেটলি মাইনাস 0.5, বা আমরা বলতে পারি হচ্ছে মাইনাস হাফ, আমরা বলতে পারি মাইনাস হাফ। তাহলে দেখেন তো এটা কোন জায়গায় আছে, এই যে এটা কেপি ইকুয়ালস কেসি আর টি টু দি পাওয়ার মাইনাস হাফ আর কি। তাহলে খ নম্বর যেটা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তারপর আপনাকে বলছে যে উদ্দীপকের কেপি এর মান বের করো। দেখেন আপনাকে একটা বিক্রিয়া দিয়ে দিছে, যে এই বিক্রিয়াটা দিয়ে দিছে ডেল্টা এইচ মাইনাস, আচ্ছা ফাইন, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়। বলছে কেপি এর মান কত, আসলে একটা ম্যাথে দিয়ে দিছে পুরোপুরি। হ্যাঁ, তো আপনি করার সময় আপনি অবশ্যই এরকম লিখবেন যে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড এখান থেকে উৎপন্ন হয়েছে হচ্ছে H2 প্লাস হচ্ছে I2। তো প্রাথমিক অবস্থায় কী কী ছিল, আমরা 2.5 মোল হাইড্রোজেন আয়োডাইড নিয়েছিলাম, এটা 0, এটা 0, এটা হচ্ছে প্রাইমারি অবস্থায়। আর এটা হচ্ছে আপনার ফাইনাল অবস্থায়, এফ লিখলাম মনে করেন ফাইনাল অবস্থায়। এখানে 2.5 মাইনাস হচ্ছে 2 আলফা, এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে হচ্ছে আলফা। তাহলে 2.5 মাইনাস 2 ইন্টু আলফা কতটুকু আপনাকে মেনশন করে দিচ্ছে 25%। তো 25% মানে হচ্ছে 0.25, এখানে উৎপন্ন হবে 0.25, এখানে উৎপন্ন হবে 0.25। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা বলে দিচ্ছি যে 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয় আর কি, 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়। তো এটা ঠিক আছে, ফাইন। তো আপনি এইখান থেকে মনে করেন আপনি বের করলেন, তো বের করার পর আপনাকে বলছে কেপির মান বের করতে, আপনাকে বলছে কেপির মান বের করতে। তো চাপের প্রভাবটা এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে মনে হয়, এখানে মনে হয় কেসি বের করতে হবে আর কি, কেসি বের করে পরে কেপিটা বের করতে হবে। তো আপনাদেরকে আমি যে দুটো ফর্মুলা লিখে দিয়েছিলাম, যে এগুলো এই পরিমাণগুলো বের করার পরে, সাম্যাবস্থায় পরিমাণগুলো বের করার পরে একটা বিক্রিয়া ছিল, ওই সমীকরণ ছিল কেপি ইকুয়ালস হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ উৎপাদ, উৎপাদ মানে কি H2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ I2 ডিভাইড বাই প্রেশার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন আয়োডাইড। আপনি এটাকে স্কোয়ার করবেন, তো স্কোয়ার করলে আপনি পুরোটা করে ফেলতে পারবেন। বাট এখানে প্রবলেম হচ্ছে আপনার এখানে কোনো চাপ দেওয়া নাই, যে প্রশ্নটা আপনি দেখতেছেন এখানে কোনো চাপ দেওয়া নাই। ঠিক আছে, তো চাপ যদি দেওয়া না থাকে আপনাকে প্রথমে আগে কেসি বের করতে হবে, আপনাকে আগে কেসি বের করতে হবে। কেসি বের করে পরে আপনাকে এই সমীকরণটা কেপি ইকুয়ালস কেসি আর টি ডেলেন, এটা ইউজ করে আপনাকে এই ম্যাথটা করতে হবে শুধুমাত্র এমসিকিউর জন্য। ঠিক আছে, তো আপনি করে দেখবেন উত্তরটা আসলে কী আসে, উত্তরটা আপনাকে জানেন আসলে কী উত্তর আসছে। বা আর কেপি কেসি কিন্তু অনেকে অনেকভাবে শিখে, আমি হয়তো আপনাকে একভাবে দেখাইছি, আপনার অনেকে আসলে অনেকভাবে শিখে, যে যার মতো করে শিখবেন, কোনো সমস্যা নাই। বাট আপনার উত্তরটা যেন কারেক্ট হয় আপনি সেদিকে একটু এনশিওর করবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল এত হলে H3O মাইনাসের মান নিচের কোনটা। দেখেন পানিতে মূলত কী কী থাকে, পানিতে থাকে হচ্ছে আপনার H3O প্লাস, সরি H3O মাইনাস, আর হচ্ছে আপনার, আচ্ছা এটা H3O মাইনাস হবে না, অ্যাকচুয়ালি এটা H3O প্লাসই হওয়ার কথা, আমি ঠিকই বলছিলাম, এটা H3O প্লাস হবে, আর হবে হচ্ছে OH মাইনাস। এই দুইটার ঘনমাত্রার গুণফল হচ্ছে 1 × 10⁻⁻14। আর যদি আপনার বিশুদ্ধ পানি হয় এই দুইটার ঘনমাত্রা সেম টু সেম থাকে, তাহলে আমরা বলতে পারি যে H3O প্লাস এটা স্কোয়ার, যে দুটো সমান আর কি, স্কোয়ার সমান সমান হচ্ছে 1 × 10⁻⁻14, বা আমরা বলতে পারি H3O প্লাস সমান সমান হচ্ছে √10⁻⁻14। তো আলটিমেট থাকবে হচ্ছে 10⁻⁻7। তো উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, পরের প্রশ্ন, কোনটির তীব্রতা সবচাইতে বেশি। দেখেন এখানে যতগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে অক্সো অ্যাসিড, সবগুলো হচ্ছে অক্সো অ্যাসিড মানে অক্সিজেন আছে। তো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আপনি দেখবেন যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি,
জারণ মান বেশি সে শক্তিশালী, সে হচ্ছে শক্তিশালী। তো আমরা যদি এখানে জারণ সংখ্যা বের করি, অক্সিজেনের হচ্ছে -6, এখানে হচ্ছে 2, তাহলে আসলে সেলেনিয়ামের হচ্ছে +4, এখানে হচ্ছে বোরনের হচ্ছে আপনার 4 × 8, 8 থেকে 1 চলে গেলে হচ্ছে আপনার +7, এখানে ক্লোরিন যেটা এটার হচ্ছে +7, আর আয়োডিন যেটা এটার হচ্ছে আপনার +7, ঠিক আছে, আয়োডিন হচ্ছে +7। তো এগুলোর মধ্যে হচ্ছে আপনার ক্লোরিন যেটা এটার ইলেকট্রন ঘনত্ব বেশি, মানে বোরন আয়োডিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব বেশি এবং ওর হচ্ছে আপনার ইলেকট্রন আসক্তির মানটাও তুলনামূলক বেশি। তো যার কারণে এই যে আমাদের যে অ্যাসিডটা, এই অ্যাসিডটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, মানে এখানে প্রত্যেকেরই +7, এটারও +7, এটারও +7, এটারও +7। তার মধ্যে ক্লোরিনের আকারটা ছোটো হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান এই দুটোর চাইতে বেশি। তো দ্যাটস ওয়াই HClO4 বা পারক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। ওকে, আচ্ছা, তারপরে নিচের কোনটা তীব্র অ্যাসিড, এটাও সেম, যা জারণ মান বেশি সেটা শক্তিশালী হবে। তাও এখানে একটু টুইস্ট আছে, আপনাকে দেখাই দিই। HNO, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, আপনি বের করবেন দেখবেন +5ই আসছে। সালফার হচ্ছে +6, পারক্লোরিক অ্যাসিড হচ্ছে +7, 4 × 8, এখানে হচ্ছে +5। তাহলে সবচেয়ে বেশি কোনটা? এই যে HClO4 যেটা, এটার যেহেতু +7, এটা সবচেয়ে তীব্র অ্যাসিড। ওকে, তারপর আপনাকে বলছে 0.05 মোলার সালফুরিক অ্যাসিডের পিওএইচ কত। 0.05 মোলার সালফুরিক অ্যাসিডের পিওএইচ কত? দেখেন এটা কিন্তু অ্যাসিড, তো অ্যাসিডের সরাসরি পিওএইচ বের করতে পারবো না, আমরা বের করবো হচ্ছে প্রথমে পিএইচ। আমরা প্রথমে পিএইচ বের করবো। পিএইচ সমান -log অফ হাইড্রোজেন প্লাস, তাই না? এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা 0.05, বাট আপনি দিবেন হচ্ছে × 2। কেন আপনাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো? সালফুরিক অ্যাসিড মূলত 2টা হাইড্রোজেন দেয়, ঠিক আছে, কেয়ারফুল থাকবেন, এই জন্য আপনি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছেন। আচ্ছা, তো মাল্টিপ্লাই করলে থাকবে হচ্ছে আসলে -log অফ 0.1, এটা থাকবে -log অফ 0.1। তো এটা যদি আপনি ক্যালকুলেশন ছাড়াও সলভ করতে পারবেন না, যদি কখনও দশমিকের পরে 1 থাকে, দশমিকের পরে যদি 1 থাকে, তো দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে আপনার পিএইচের মানটা সেটাই হবে আর কি, লগারিদমের আনসারটা হবে ঠিক সেটাই, এর আনসার হচ্ছে 1। তাহলে পিএইচ যদি 1 হয় তাহলে পিওএইচ কত হবে? পিওএইচ হবে জাস্ট সিম্পলি থেকে 14 থেকে এটা মাইনাস, তাই 14 - 1 আলটিমেটলি হচ্ছে 13। তাহলে আমাদের আনসার হচ্ছে এটা 13। তারপর দেখেন 1% সালফুরিক অ্যাসিডের পিএইচ কত? এটা ঠিক সেম আগের ম্যাটটাই, বাট এইটা যদি পার্সেন্টে দেওয়া আছে আপনাকে সেটা মোলারে নিতে হবে। তো মোলার নেওয়ার ফর্মুলা আশা করি আপনারা সবাই জানেন, যে আমি যদি এটা মোলারে কনভার্ট করতে চাই, S ইকুয়ালস হচ্ছে 10x ডিভাইডেড বাই m। তো আপনার x হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট, যে আপনাকে এখানে বলছে 1%, যেহেতু 1% বলছে তাহলে 10 × 1, আর সালফুরিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি যেটা হচ্ছে 98। তো ঘনমাত্রা তো পেয়ে গেছেন নাকি? তো ঘনমাত্রা পাওয়ার পরে আপনি এখন যা সিম্পলি পিএইচটা বের করবেন, তার মানে পিএইচ সমান হচ্ছে -log অফ, এখান থেকে মনে করেন আনসার আসছে, মনে করেন হচ্ছে সাপোজ এই স্টার চিহ্নটা আনসার আসছে, ঠিক আছে, তাহলে -log অফ স্টার চিহ্ন ইন্টু হচ্ছে 2। কেন আপনি ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করছেন? কারণ কি এই সালফুরিক অ্যাসিড থেকে আপনি মূলত 2টি হাইড্রোজেন পাবেন, তো যেটা আসবে সেটা হচ্ছে আপনার আনসার। আচ্ছা, তারপর দেখেন 39 নম্বর প্রশ্ন, আপনাকে এখানে কি বলছে? আপনাকে দ্রবণ 1 দ্রবণ 2 দেওয়া আছে, বলছে দ্রবণ 1-এর পিএইচ কত। তো দ্রবণ 1 যেটা, এটা দুর্বল অ্যাসিড, আপনি বুঝতে পারতেছেন কীভাবে দুর্বল অ্যাসিড, যদি কখনো কে এর মান দেওয়া থাকে, কে এর মান দেওয়া থাকে বা আলফার মান দেওয়া থাকে, আপনি বুঝে নেবেন এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, ঠিক আছে। তো দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার জন্য আমরা আপনাকে ফর্মুলা লিখে দিয়েছিলাম, যে পিএইচ সমান হচ্ছে -log অফ হাইড্রোজেন প্লাস, আবার আমরা এখানে বলছিলাম যে হাইড্রোজেন প্লাস H+ সমান হচ্ছে C আলফা, আবার আমরা বলছি যে -log অফ C ইন্টু আলফা সমান বলছি হচ্ছে √KA ডিভাইডেড বাই C, ঠিক আছে। তো আপনি জায়গায় ভ্যালু বসালেই আপনি পুরোটা করে ফেলতে পারবেন, বা আপনার যদি আমি এখানে একটু কাটাকাটি করি, -log অফ, অনেকে ডিরেক্ট এটা মুখস্থ রাখে, দেখেন এখানে আছে C, এখানে আছে হচ্ছে √C, তো কাটাকাটি গিয়ে এখানে থাকবে হচ্ছে √C, ছোটো করে দিই, ইন্টু √KA। তো একবারে লেখা যায় -log অফ √KAC। তো অনেকে করে কি ডিরেক্ট এটা মুখস্থ রাখে, পিএইচ বের করার জন্য ডিরেক্ট এটা মুখস্থ রাখে, পিএইচ সমান -log অফ √KAC, -log অফ √KAC। তো আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এটা হচ্ছে ফান্ডামেন্টাল বা হচ্ছে বেসিক্স, কই থেকে আসলে এই সমীকরণটা আসছে, ঠিক আছে। তো আমরা আপনাকে শর্টকাট যেটা আছে সেটা দিয়ে করে দিচ্ছি। একটা মধ্যে পিএইচ বের করতে বলছে, তার মানে পিএইচ সমান হচ্ছে -log অফ √KA ইন্টু হচ্ছে C। তো এখানে কে এর মান দেওয়া আছে, বসায় দিবেন, C মানে হচ্ছে ঘনমাত্রা 0.01 মোলার, ওটা বসায় দিবেন, তো যেটা আসবে সেটা হচ্ছে আপনার আনসার। আচ্ছা, পরে বলছে আপনাকে 80 মিলি 0.15 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং 40 মিলি 0.25 মোলার HCl যুক্ত করা হলো।
তো বলছে কোনটা মিশ্রণে অতিরিক্ত থাকবে। তো দেখেন একটু বুঝে ট্রাই করেন, এখানে ঘনমাত্রা আলাদা, এটারও ঘনমাত্রা আলাদা। তো আমরা জেনে রাখেন যদি কখনো ঘনমাত্রা আলাদা থাকে আপনাকে মূল সংখ্যা বের করতে হবে, তো আপনি এটার মূল সংখ্যা বের করেন। যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মূল সংখ্যা বের করি, এন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি মূল সংখ্যা সমান হচ্ছে VS ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে ভলিউম হচ্ছে 80 মিলি, 80 ইন্টু ঘনমাত্রা হচ্ছে 0.15 ডিভাইড হচ্ছে 1000, আপনি এটা বের করলেন। আবার HCl যেটা আপনি এটার মূল সংখ্যা বের করবেন, যে মূল সংখ্যা অফ HCl সমান সমান VS বাই 1000। তাহলে এখানে ভলিউম হচ্ছে 40 আর ঘনমাত্রা হচ্ছে আপনার 0.25 ডিভাইড হচ্ছে 1000, ঠিক আছে। তো এখানে কিছু পরিমাণ আসবে, কী আসবে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, ক্যালকুলেটর থাকলে আমরা বুঝতে পারতাম। সাপোজ মনে করেন আসলো কিছু একটা আসলো, এখানে আসলে মনে করেন হচ্ছে আকাশ, এখানে আসলে মনে করেন হচ্ছে বাতাস, একটা আনসার আসছে মনে করেন। তো কোনটার কতটুকু অতিরিক্ত থাকবে, তো এই দুটোকে আপনি বিক্রিয়া দিবেন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl যদি আমরা বিক্রিয়া দিই তাহলে আসলে কী উৎপন্ন হবে, বিক্রিয়াটা এমন হতে পারে 1 মোল করে বিক্রিয়া করবে আর কি, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl। অনেকের হয়তো তুল্য সংখ্যার কনসেপ্ট জানা আছে, তুল্য সংখ্যার জন্য 1 মোল করে বিক্রিয়া করবে, এটা উৎপন্ন করবো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। জাস্ট দেখানোর জন্য দেখা দিচ্ছি, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে আর উৎপন্ন করবো হচ্ছে পানি। তো আপনি দেখবেন 1 মোল সাথে বিক্রিয়া করে কোনটা লিমিটিং বিকারক, মানে বড় থেকে ছোটোর বিয়োগ করে দিবেন, যেটা আসবে সেটা মূলত হচ্ছে আপনার আনসার আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আপনাকে বলছে কোন মিশ্রণটা বাফা দ্রবণ। তো বাফা দ্রবণ হওয়ার শর্ত হচ্ছে দুর্বল অ্যাসিড আর ওই অ্যাসিডের লবণ থাকবে, অথবা দুর্বল ক্ষার আর ওই ক্ষারের লবণ থাকবে। প্রথমটা যেটা বাফা দ্রবণ না, কারণ শক্তিশালী অ্যাসিড। 2 নম্বরটা যেটা, এটা বাফা দ্রবণ না, কারণ এটা দুর্বল ক্ষার, এটা দুর্বল অ্যাসিড, এটা বাফা দ্রবণ শর্ত মেনটেন করেন নাই। 3 নম্বরটা এটা বাফা দ্রবণ। কেন বাফা দ্রবণ? কারণ এখানে দুর্বল অ্যাসিড আছে, দুর্বল ক্ষার আছে যেটা, আর ওই ক্ষারের লবণ আছে। কথা বুঝতে পারছেন? মানে দুর্বল ক্ষার আর ওই ক্ষারের লবণ থাকার জন্য এটা মূলত হচ্ছে আমাদের বাফা দ্রবণ, বা হচ্ছে মূলত ক্ষারীয় বাফা দ্রবণ। আচ্ছা, 42 নম্বর, মানব রক্তে কোন বাফা দ্রবণ বিদ্যমান? মানব রক্তে বাইকার্বনেট বাফার বিদ্যমান। কারণ বাইকার্বনেট কোথায়? এটা না, এটা বাইকার্বনেট না, এটাও বাইকার্বনেট না, এটাও বাইকার্বনেট, এটা হচ্ছে প্রোটিন বাফার। এটা হচ্ছে বাইকার্বনেট, যে অ্যামোনিয়াম সোডিয়াম বাইকার্বনেট আর H2CO3, এটা মূলত হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফার। এটা মূলত মানুষের রক্তে থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH এর মান কত? কেবি দেওয়া আছে, তো আপনার বুঝতে অসুবিধা নাই। এটা মূলত হচ্ছে আপনার এই একটা ক্ষারীয় যৌগ আর কি, হ্যাঁ, এটা মূলত ক্ষারীয় যৌগ। আর কেবি এর জন্য এটা আসলে আপনার দুর্বল ক্ষার, যেমন কোনো ক্ষার না, এটা হচ্ছে দুর্বল ক্ষার। তো একটু আমরা আপনাকে দেখাইছিলাম pH এর জন্য আপনি কী করবেন। সিমিলারলি আমাদের pH সমান হচ্ছে মাইনাস লগ অফ √ কেবি ইন্টু হচ্ছে আমাদের সি, মাইনাস লগ অফ √ কেবি ইন্টু সি। তো এখানে যেটা আসবে সেটা মূলত আসবে হচ্ছে পিওএইচ, আর আপনার কাছে জানতে চাইছে হচ্ছে পিএইচ। তো ক্ষারের পিএইচ জানতে চাইলে আপনি জাস্ট 14 থেকে পিএইচ সমান হচ্ছে 14 মাইনাস হচ্ছে আপনার পিওএইচ। আপনি পিএইচটাকে বিয়োগ করে দিবেন, যেটা আনসার আসবে একটু কষ্ট করে বসায় দেবেন, ঠিক আছে। আচ্ছা, পরে আপনাকে বলছে এই বিক্রিয়ার কেপি এর একক কোনটা। তো দেখেন বিক্রিয়ার কেপির একক বের করা খুবই সিম্পল। আমরা জানি যে কেপির একক হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন, অ্যাটমস টু দি পাওয়ার ডেলেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা ডেলেন বের করতে চাই, এখানে ডানে আছে 2 মোল, বামে আছে হচ্ছে 4 মোল। তাহলে 2 থেকে যদি আপনি 4কে বিয়োগ দেন, এই ডেলেন যদি আপনি বের করেন মানে হচ্ছে 2 - 4, আলটিমেটলি হচ্ছে -2। তাহলে এককটা হবে হচ্ছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2। তাহলে আমাদের আনসার হচ্ছে 4 নম্বরটা, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -2, ঠিক আছে। আর এটাকে ওই জায়গায় না গিয়ে এ পাশে রাখে যেন অনেকে বুঝতে পারে, আর এটাকে উপরে নিয়ে যাই যেটা রিলেভেন্ট থাকুক। আচ্ছা, পরে আপনাকে বলছে যে দুটি অম্ল দ্রবণের পিএইচ যথাক্রমে 3 আর 6। আর আপনারা একটু জেনে রাখেন, যার পিএইচ এর মান কম এটা শক্তিশালী। কথা বুঝতে পারছেন? যার পিএইচ এর মান কম ওটা শক্তিশালী বা হচ্ছে ঘন। এখন প্রতি পিএইচ এর জন্য পাওয়ার 10 গুণ করে আপনার শক্তিশালী হয় বা হ্রাস হয়। 3 থেকে 6 এর পার্থক্য কত? 3। এটা শক্তিশালী মূলত হচ্ছে 10 টু দি পাওয়ার 3 অথবা হচ্ছে 1000 টাইমস। কথা বুঝতে পারছেন? কত গুণ শক্তিশালী? 1000 গুণ শক্তিশালী, এটা মনে রাখবেন। 3 থেকে 6 এর পার্থক্য হচ্ছে 3, এই জন্য 10 টু দি পাওয়ার 3। যদি পার্থক্য 4 হইতো তাহলে হয়তো 10 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা। অ্যাসিডের সঠিক ক্রম কোনটি? দেখেন সবগুলো হচ্ছে অক্সো অ্যাসিড, তাহলে আপনি করবেন কি, জারণ সংখ্যা দেখবেন, যার জারণ সংখ্যার মান বেশি ওটা শক্তিশালী। আর কখন যদি এমন হয় যে জারণ সংখ্যা সেম হয়ে গেছে, তখন দেখবেন কার আকার ছোট, মানে কার মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি, অথবা কার তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি। ওকে, পারবেন আশা করতেছি। আচ্ছা, এরপর একটা উল্টা প্রশ্ন, আপনাকে পিএইচ এর মান দিয়ে দিছে আর H+ এর মান জানতে চাইছে। তো এটা তো খুবই সিম্পল, আমরা জানি
পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে আমরা কি লিখতে পারি না, সুতরাং এইচ প্লাস সমান সমান হচ্ছে, দেখেন লগ যদি অপোজিট সাইডে যায় মানে এন্টি লগ হয়, এটা হয়ে যায় 10 টু দি পাওয়ার। তাহলে এইচ প্লাস সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, মানে মাইনাসটাকে প্রথমে এ পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস পিএইচ, আর লগটাকে যদি এ পাশে নিয়ে আসি এটা হয়ে যাবে হচ্ছে 10 টু দি পাওয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আপনি এটা ক্যালকুলেট করবেন, ক্যালকুলেটরে আপনি শিফট লগ দিলেই এন্টি লগ বের হবে, মানে এন্টি লগ বলতে 10 টু দি পাওয়ার চলে আসবে আর কি, পরে আপনি জাস্ট সলভ করবেন। আচ্ছা, কোন বিক্রিয়াটির কেসিএর একক পার মোল লিটার? নর্মালি আপনার কেসিএর যে একক সেটা হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। এখন এটা উল্টে গেছে না, তো যদি উল্টে যায় তাহলে ডেলেনের মান হইতে হবে হচ্ছে -1, উল্টাইতে হইলে ডেলেনের মান হইতে হবে হচ্ছে -1। যদি -1 হয় তাহলে একক হবে হচ্ছে এইটা। তো দেখি -1 কোথায়, এখানে 2 - 1 উত্তরটা প্লাস, এটা হবে না। এখানে 4 - 2 মানে -2, এটাও হবে না। এখানে 2 - 3, কথা বুঝতে পারতেছেন, 2 - 3, সঠিক উত্তর হচ্ছে এইটা। এই বিক্রিয়াটার ডেলেনের মান হচ্ছে -1, মানে আমাদের যে এই যে বিক্রিয়া এটার ডেলেনের মান হচ্ছে -1, আর ডেলেনের মান -1 হলে এর এককটা উল্টে গিয়ে পার মোল লিটার হবে, মানে হওয়ার কথা মোল পার লিটার, এটা হয়ে যাবে পার মোল লিটার। ঠিক আছে, আচ্ছা, নিচের কোন অ্যাসিডের সবচেয়ে শক্তিশালী? দেখেন এগুলো হচ্ছে আপনার কি বলে এটাকে, হ্যালোজেনো অ্যাসিড, হ্যাঁ, বা হাইড্রো অ্যাসিড বললে সুবিধা হবে। এগুলো হচ্ছে হ্যালোজেনো অ্যাসিড বা হচ্ছে হাইড্রো অ্যাসিড। আচ্ছা, তো হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবেন আমাদের যে হ্যালোজেন যেগুলো থাকবে যার আকার বড় সে সহজে ইলেকট্রন ছাড়তে পারে, যার আকার বড় সে সহজে প্রোটন ছাড়তে পারে, তো যার জন্য সে হচ্ছে আপনার শক্তিশালী। যার আকার বড় সে হচ্ছে শক্তিশালী, হ্যাঁ, স্ট্রঙ্গার। যার আকার বড় সে হচ্ছে স্ট্রঙ্গার। তো আমাদের আশা করি আমরা সবাই জানি যে আপনার এখানে যেগুলো দিছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিনের আকার সবচেয়ে বড়, দ্যাটস ওয়াই হাইড্রোজেন আয়োডাইড এই হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আচ্ছা, অম্ল বা ক্ষারের বিয়োজন মাত্রার সাথে দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক কোনটি? আমরা জানি আলফা ইকুয়ালস হচ্ছে √Ka/C। তো এটা হচ্ছে আপনার বিয়োজন মাত্রা, এটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমরা কি বলতে পারি না আলফা প্রপোর্শনাল টু 1/√C? তাহলে মূলত হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা মূলত হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আমাদের লাস্ট চ্যাপ্টারের প্রশ্ন, এটা হচ্ছে আপনার ইয়া থেকে আসছে, ওই যে কি জানো, কর্মমুখী রসায়ন থেকে আর কি। কোনটা কৃত্রিম খাদ্য সংরক্ষক, মানে কোনটা কৃত্রিমভাবে খাদ্যকে সংরক্ষণ করে? সরিষার তেল? না, এটা প্রাকৃতিক। সোডিয়াম বেনজয়েড, হ্যাঁ, সোডিয়াম বেনজয়েড হচ্ছে আপনার কৃত্রিম খাদ্য সংরক্ষক। আর এবার যেটা চিনি, এটা প্রাকৃতিক। সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, এটাও প্রাকৃতিক, হ্যাঁ। আচ্ছা, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? আমাদের হাতে কোনো বইতে 4টা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যে বিউটাইলেটেড হাইড্রোক্সাইড টলুইন। প্রথমটা যেটা, এটা কিলিটিং এজেন্ট, আর CH3CW যেটা, এটা হচ্ছে একটা আপনার ভিনেগার খাদ্য সংরক্ষণের জন্য, আর এটা তো গ্লুকোজ। ওকে, নিচের কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক বলছে সালফার ডাইঅক্সাইড না সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সঠিক উত্তর, মানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ। তো লবণ দিয়ে আমরা প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণ করতে পারি, যেটাকে মূলত বলা হয় হচ্ছে কিউরিং, যেটাকে মূলত বলা হয় কিউরিং। আপনার নাম শুনে থাকবেন, যেটা মূলত হচ্ছে কিউরিং। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোনটা কৃত্রিম ফুড প্রিজারভেটিভস? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড? না, সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে লবণ, লবণ হচ্ছে প্রাকৃতিক। চিনি? না, এটাও না, চিনি হচ্ছে আমাদের প্রাকৃতিক। ভিনেগার? না, এটা হচ্ছে প্রাকৃতিক, কারণ ভিনেগার দিয়ে আমরা প্রাকৃতিকভাবে খাবার সংরক্ষণ করি। সোডিয়াম বেনজয়েড এটা আসলে হচ্ছে কৃত্রিম, কথা বুঝতে পারছেন, এটা আসলে একটা কেমিক্যাল বা কৃত্রিম মানুষের বানানো, এই জন্য এটা হচ্ছে সোডিয়াম মানে কৃত্রিম প্রিজারভেটিভস। আচ্ছা, নিম্নের কোনটা অসমোসিস প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ করে? দেখেন আমি যতটুকু পড়ছি এই চ্যাপ্টার, অসমোসিস প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ করে মূলত হচ্ছে আপনার চিনি। তো আমরা অপশনগুলো দেখি, অপশন দেওয়া আছে কিনা। প্রথমটা হচ্ছে ভিনেগার, না, ভিনেগার অসমোসিস পদ্ধতি না। সরিষার তেল? না, এটাও না। চিনি হচ্ছে সঠিক উত্তর, কথা বুঝতে পারছেন, চিনি অসমোসিস প্রক্রিয়ায় খাবারকে সংরক্ষণ করে। আচ্ছা, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, এই যে BHA আর BHT, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? দেখেন তেল ও চর্বিজাতীয় খাদ্যকে জ্বালানোর হাত থেকে রক্ষা করার জন্যই এগুলো মূলত হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলোকে ইউজ করা হয় আর কি। তো আমাদের উত্তর হচ্ছে 4 নম্বরটা। আচ্ছা, পরে আপনাকে বলছে মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল থাকে? মল্ট মিশ্রণে 10% ইথানল থাকে। আপনার যদি ইথানলের এই মল্ট ভিনেগার প্রস্তুতিটা দেখেন, হুবহু এটা দেওয়া আছে।
আচ্ছা, নিম্নের উদ্দীপকটা পড় এবং প্রশ্নগুলো উত্তর দাও। ঠিক আছে, আমরা উত্তর দেই। এখানে উদ্দীপক দেওয়া আছে, আপনারা যারা সিকিউ পড়ছেন আপনারা জানেন এটা মূলত হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতির একটা প্রসেস আর কি। হ্যাঁ, আচ্ছা, তো বলছে উদ্দীপকে এর সংকেত কোনটা। দেখেন এর জন্য আমরা করছি কি ইনভার্টেজ দিছি, তাহলে এ হচ্ছে ডেফিনেটলি সুক্রোজ, এ হচ্ছে ডেফিনেটলি সুক্রোজ। তাহলে সুক্রোজের সংকেত কোনটা আমরা জানি, আগে লিখে দিই, তাহলে আমার উদ্দীপক মিলাতে সুবিধা হবে। C12H22O11। এখন এই অপশনটা কোথায় আছে দেখেন তো, C12H22O11। হ্যাঁ, প্রথমটা যেটা আছে এটার মধ্যে মিলে গেছে, তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, C12H22O11। আচ্ছা, পরবর্তী উদ্দীপক এটাও সেম, বলতেছে ভি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়া উৎপন্ন করা হয়। ভি হচ্ছে আপনার ইথানল, যে এখানে যে ভি যেটা আছে এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, এটা হচ্ছে ইথানল। এখন ইথানল থেকে আপনার ভিনেগার প্রক্রিয়ার যে মূল উপাদান যেটা মানে হচ্ছে আপনার এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা বানানো হয় মূলত হচ্ছে জারণ প্রক্রিয়ার মাধ্যমে। এটা মূলত হয় হচ্ছে জারণের মাধ্যমে, মানে ইথানলকে জারিত করলেই এটা অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়। আচ্ছা, পরে বলছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। ভিনেগার হচ্ছে CH3COOH, এটার 6 থেকে 10% মিশ্রণ। এটা করে কি জলীয় দ্রবণে এই আয়নটা দেয় CH3COO- আর দেয় হচ্ছে H+। তো এই H+টা মূলত অ্যাসিডিটি ক্রিয়েট করে, আর অ্যাসিডে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। তাহলে ভিনেগার মূলত H+ বা অম্লীয় মাধ্যম সৃষ্টির মাধ্যমেই খাদ্যকে সংরক্ষণ করে। আচ্ছা, ভিনেগারে ইথানোইক অ্যাসিডের শতকরা পরিমাণ কত আমরা জানি, এটা খুবই সিম্পল, 6 থেকে 10%। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটা কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। আপনাদের বইতে একটাই কিলেটিং এজেন্ট আছে, যেটা হচ্ছে EDTA। নামটা ফুল মিলটা মুখস্থ রাখবেন, ইথাইলিন নামটা ভুলে গেছি, দেখে নেবেন। ইথাইলিন আছে প্রথমে, ইথাইলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, এটা হওয়ার কথা, তা একটু শিওর হয়ে নেবেন, ইথাইলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট। আচ্ছা, ভিনেগারে কত শতাংশ পানি। চমৎকার প্রশ্ন, কত শতাংশ পানি বুঝতে পারছেন, ভালো মতো বুঝেন, কত শতাংশ পানি। ইথানোইক অ্যাসিড হচ্ছে 6 থেকে 10%। তাহলে বাকিটা কি আসলে, বাকিটা হচ্ছে পানি। পানি হচ্ছে 90%। মানে এই প্রশ্নটা আমার খুবই ভালো লাগছে, চমৎকার প্রশ্ন। কত শতাংশ পানি বিদ্যমান, পানি বিদ্যমান মূলত হচ্ছে 90%। ঠিক আছে। আচ্ছা, কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়। আপনি এটা জানেন আসলে, আপনার এনজাইম থেকে আমরা ইনভার্ট চিনি থেকে যদি আপনি ইথানল বানাতে চান আপনাকে দিতে হবে হচ্ছে জাইমেস, আপনাকে দিতে হবে হচ্ছে জাইমেস। দেখেন উদ্দীপকের যে বিক্রিয়াটা ছিল এই যে এটা, এই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এটাকে বলা হয় ইনভার্ট চিনি। আপনি যেটাকে জাইমেস এনজাইম দিয়ে জারিত করেন, এখান থেকে মূলত আপনি ইথানল পাবেন। ঠিক আছে। আচ্ছা, পরে বলছে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিটি কী নামে পরিচিত। দেখেন ভিনেগারের মাধ্যমে আমরা আসলে আচার বানাই, আচার বানানোর যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে পিকলিং, এটাকে বলা হয় পিকলিং। আর এখানে কিউরিং যেটা দেওয়া আছে, কিউরিং মূলত হচ্ছে লবণের জন্য আর কি। আচ্ছা, কোনটা জীবাণুনাশক। জীবাণুনাশক হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড দিয়ে আপনার জীবাণু মেরে ফেলা হয় আর কি। আর মেডিকেল যে সমস্ত লাশ থাকে মর্গে, ওগুলো সংরক্ষণ করা হয়। বেনজোয়েট, সালফাইড, ব্রোমেট, এগুলো মূলত হচ্ছে ফুড প্রিজারভেটিভস। আচ্ছা, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা। এখানে যতগুলো দেওয়া আছে এই যে VHT, BHAT, ভিনেগার, বিটা ক্যারোটিন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর কি, মানে বিটা ক্যারোটিন প্রাকৃতিকভাবেই খাবারকে জানার হাত থেকে রক্ষা করে। আচ্ছা, তারপর বলছে ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের ভূমিকা কী। আমরা যদি অ্যামোনিয়াম ফসফেট দিই, এই অ্যামোনিয়াম ফসফেট মূলত ব্যাকটেরিয়াকে বাড়তে খুবই বেশি সহায়তা করে। আর ব্যাকটেরিয়া যদি আপনার খুব বেশি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সে বেশি পরিমাণ এনজাইম নিঃসরণ করবে, আর বেশি পরিমাণ এনজাইম নিঃসরণের কারণে বিক্রিয়াটা খুব দ্রুত হবে এবং ভালো মতো আমরা আমাদের যে মল্ট ভিনেগার সেটা আমরা প্রস্তুত করতে পারবো। কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের বইতে হাতে কোনো 4টা অ্যান্টিঅক্সিডেন্ট আছে। হ্যাঁ, তার মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে এই যে এটা BHT, বিউটাইলেটেড হাইড্রক্সি টলোইন। বই খুলবেন দেখবেন 4টা আছে, ওই 4টা হচ্ছে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো পরীক্ষা আসার মতো। আচ্ছা, মল্ট হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়। দেখেন মল্টোজ থেকে আর কি, আমরা যদি মল্টোজ থেকে উৎপাদন করতে চাই অবশ্যই আমাদেরকে ম্যালটেজ এনজাইম দিতে হবে। আপনার এনজাইমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেই বিক্রিয়া থেকে উৎপন্ন করব এনজাইমের নামটা লাস্টে জাস্ট আমরা এস যুক্ত করে দেবো। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আপনার মোটামুটি আপনাদের এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যতগুলো এমসিকিউ আসতে পারে সেটা একটা সারমর্ম বা হচ্ছে সামারি। হোপফুলি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনার পুরোপুরি কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে আসলে প্রশ্ন কেমন হতে পারে, কোন জায়গা থেকে হইতে পারে বা কীভাবে আসতে পারে। তো ভিডিওটা যদি আপনার উপকার আসে অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ফেলার জন্য। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন তাহলে আমাদের সাবস্ক্রাইব করে দিন, একটা সাবস্ক্রাইব আমাদের খুব প্রয়োজন। আমরা খুব শীঘ্রই 1K ফ্যামিলি হয়ে যাব ইনশাআল্লাহ, হয়তো অনেক বড় হয়ে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো পরীক্ষা দিন এবং কেমিস্ট্রিতে 100তে 100 পাবেন, A+ নিয়ে আসেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।